প্রিয় ছাত্ররা, এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ধর্মটা কি? যে ধর্মের জন্য কোনো পদার্থের উপর বাহ্যিক বল প্রয়োগে তার আকার, আয়তন অথবা দুটোই পরিবর্তন করার চেষ্টা করা হয় এবং পদার্থ তার সেই বাহ্যিক বলের বাহ্যিক চেষ্টার বিরুদ্ধে একটা বাধা দেয় এবং এই বাহ্যিক বল অপসারণ করলেই বস্তুটা আবার আগের অবস্থানে অর্থাৎ আগের আকার বা আয়তনে ফিরে আসার চেষ্টা করে। এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? যেমন ধরো একটা স্প্রিংকে যদি তুমি একটা স্প্রিংকে বল প্রয়োগ করলে প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। এটা আবার ব্যান্ডকে টেনে টানলে লম্বা হয়, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসে। এই ধর্মটাই কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম। এটা কেন হয় না, প্রত্যেকটা পদার্থের তার অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। আমরা ভাবতে পারি যে কোনো একটা পদার্থের অণুগুলো যেন তারা পরস্পর, ভাবতে পারো মনে মনে যে তারা যেন স্প্রিং দিয়ে আটকানো আছে, তারা পরস্পর এরকম কল্পনা করো। তাহলে কি হচ্ছে দেখো, এই যদি এটাকে বাইরের বল প্রয়োগ করলে অণুগুলো দূরে দূরে যাওয়ার চেষ্টা করে, যার ফলে কী হবে, এই স্প্রিং যেন আবার আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেকটা পদার্থের অণুগুলোর মধ্যে একটা স্বাভাবিক দূরত্ব থাকে। যদি বাহ্যিক বল প্রয়োগ করে তুমি অণুগুলোকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে আবার আগের জায়গায় ছোটো হওয়ার চেষ্টা করো, কাছে আসার চেষ্টা করো। আবার একইভাবে চেপে ধরে যদি ছোট করার চেষ্টা করি, তাহলে অণুগুলো তার স্বাভাবিক দূরত্ব থেকে কাছে চলে আসছে, তাহলে সে কী করবে, আবার বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই ধর্মটাই কিন্তু স্থিতিস্থাপকতা ধর্ম সৃষ্টির পিছনে কারণ। এইবার এই স্থিতিস্থাপকতা ধর্ম সবচেয়ে বেশি দেখা যায় কঠিনের ক্ষেত্রে। কঠিনের থেকে তরলের স্থিতিস্থাপক ধর্ম কম, এবং গ্যাসের ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্ম প্রায় নেই বললেই চলে, একেবারেই কম। এই স্থিতিস্থাপকতা ধর্মে কতগুলো আমরা এর থেকে টার্ম জানার চেষ্টা করি। যেমন ধরো সংনম্যতা কাকে বলে? সংনম্যতা হলো কোনো একটা বস্তুকে আমরা কতটা তাকে আয়তনে সংকুচিত করতে পারি, এটাকেই তার সংনম্যতা ধর্ম বলা। আবার ধরো স্থিতিস্থাপকতা ধর্মের উপর ভিত্তি করে আমরা কেন এটা জানা উচিত যে কোনো একটা পদার্থে কতটা সবচেয়ে বেশি তার বল সহ্য করতে পারে, কোনো একটা তার কতটা ওজন নিতে পারে, এইগুলো জানতে গেলে আমাদের তার স্থিতিস্থাপকতা ধর্ম জানতে হবে। ঠিক আছে? এই স্থিতিস্থাপকতা ধর্ম আলোচনা করতে গেলে আমাদের দুটো জিনিস আমাদের খুব করে জানতে হবে, পীড়ন আর একটা হচ্ছে বিকৃতি। পীড়ন এবং বিকৃতি। পীড়ন কাকে বলে? কোনো একটা বস্তুর উপর যদি আমরা বা কোনো একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে তার কিন্তু বিকৃতি ঘটে, স্বাভাবিক আকার, দৈর্ঘ্য বা আয়তনের বিকৃতি ঘটে, মানে তার পরিবর্তন হয়। যেই বিকৃতি ঘটবে সঙ্গে সঙ্গে তার বস্তুর মধ্যে একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল, মানে প্রত্যানয়ক বল বলতে পারি, সৃষ্টি হবে, যেটা বস্তুকে আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। এই প্রতিক্রিয়া বল বা প্রত্যানয়ক বল একক ক্ষেত্রফলে যেটা কাজ করে তাই হলো পীড়ন। অর্থাৎ অভ্যন্তরীণ যে বল, অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই প্রযুক্ত তলের ক্ষেত্রফল। প্রযুক্ত তলের ক্ষেত্রফল, এটাকেই আমরা বলতে পারি পীড়ন। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা তার, এই তারের ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো এ। তুমি এটাকে বাহ্যিক বল প্রয়োগ করে এটা টেনে লম্বা করে একটা ওজন ঝুলিয়ে দিলে, এবং ধরো এদিকে একটা প্রতিক্রিয়া বল বা প্রত্যানয়ক বল যেটা আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। তুমি যে বল প্রয়োগ করে এটা লম্বায় প্রসারিত হলো, তো সঙ্গে সঙ্গে একটা বল সৃষ্টি হবে, যে বলটা আবার তাকে আগের জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। এই বল বাই ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমরা পীড়ন বল। তাহলে পীড়ন বল
বাইরের বলের সমান বলে অনেক সময় বাহ্যিক বল দিয়ে পীড়ন বলটাকে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু দুটো এক জিনিস না। অর্থাৎ যে বলটা তুমি এখানে ঝুলিয়ে দিয়েছো, ধরো যদি এম ভরের বস্তু ঝোলাও, তাহলে এখানে এমজি বল এখানে প্রয়োগ হচ্ছে, উল্টো দিকেও এমজি বলই সৃষ্টি হবে, কিন্তু তা বলে দুটো এক জিনিস না। তাহলে একটা বাহ্যিক বল, তার একটা প্রতিক্রিয়া, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া সমান। তাহলে যে বল তুমি প্রয়োগ করলে যদি না ছিঁড়ে যায় তারটা, তাহলে একই বল উল্টো দিকে সৃষ্টি হবে, যেটা প্রতিক্রিয়া বল। সেই বলটা একক ক্ষেত্র বলে তাই হলো অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বাই প্রযুক্ত তলের ক্ষেত্রফল, সেটাই পীড়ন বল। তাহলে একটা জিনিস বলো তো দেখি, পীড়ন এবং বিকৃতি কোনটা আগে হয়? আগে কিন্তু বিকৃতি ঘটে, তারপরে কিন্তু পীড়ন বলের সৃষ্টি হয়। অর্থাৎ একটা স্প্রিংকে তুমি বল প্রয়োগ করলে সেটা প্রসারিত হলো বলেই কিন্তু তার মধ্যে পীড়ন বল সৃষ্টি হলো। ধরো এইটা স্প্রিং দেখতে পাচ্ছ, আমি এটাকে বল প্রয়োগ করলাম, এটা প্রসারিত হলো, তার মানে এখানে বিকৃতি ঘটেছে, এবং যেই বাহ্যিক বল অপসারণ করলাম দেখো আগের জায়গায় ফিরে এলো। অর্থাৎ বল প্রয়োগ করলে প্রসারিত হলো, আগের জায়গায় ফিরে আসছে। তার মানে কি আগে বিকৃতি ঘটছে, তারপরেই কিন্তু পীড়ন বলের সৃষ্টি হচ্ছে। তাহলে পীড়ন বলটা বুঝেছো। আর বিকৃতি কি? বিকৃতি হলো যতটা পরিবর্তন ঘটেছে তাকে তার প্রাথমিক সেই রাশিটা দিয়ে ভাগ করলেই তাকেই বলছি বিকৃতি। মনে করো একটা তার দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, তুমি এটাকে বল প্রয়োগ করে স্মল এল পরিমাণ বাড়িয়ে দিয়েছো, তাহলে বিকৃতি হচ্ছে কত? বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। আবার মনে করো একটা গ্যাসের আয়তন মনে করো ভি ছিল, তুমি বাইরে থেকে বল প্রয়োগ করে এর আয়তনটাকে কী করলো, ভি থেকে ছোট ভি কমিয়ে দিলে, তাহলে ভি ছিল ভি মাইনাস স্মল ভি কমিয়ে দিচ্ছ আয়তন, তাহলে এর বিকৃতিটা হবে ভি বাই স্মল ভি বাই ক্যাপিটাল। অর্থাৎ কতটা আয়তন কমেছে ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন। এখানে যেমন কতটা দৈর্ঘ্য বেড়েছে বাই প্রাথমিক দৈর্ঘ্য। এটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, আর এটাকে বলা হয় আয়তন বিকৃতি। তাহলে মোটামুটি বিকৃতিটা ক্লিয়ার হয়েছে, পীড়ন ক্লিয়ার হয়েছে। এইবার আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে হুকের সূত্র। বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা কি? মনে করো তার, একে আমি বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্য বাড়লো, যতক্ষণ পর্যন্ত এটা ছিঁড়ে যাওয়ার আগে পর্যন্ত যদি একটা বেশি পরিমাণে বল প্রয়োগ করা হয়, তখন কিন্তু এটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে, অর্থাৎ তারটা লম্বা হয়ে গেল। যেমন রাবার ব্যান্ড খুব জোরে টেনে দিলে একটা সময় দেখবে লম্বায় বেড়ে যায়। আমরা অনেক সময় ঢিলে করার জন্য রাবার ব্যান্ডকে এরকম টেনে লম্বা করি, সেটা কিন্তু স্থিতিস্থাপক সীমা ছাড়িয়েছে। তাহলে একটা সীমার মধ্যে রাখতে হবে, না ছিঁড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? তাকে বলা হচ্ছে অসহপীড়ন পেরিয়ে গেলে ছিঁড়ে যায়। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে বলা হচ্ছে এই পীড়ন এবং বিকৃতি অনুপাত হচ্ছে ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি এটা হচ্ছে ধ্রুবক। একে বলা হচ্ছে, এটা হচ্ছে হুকের সূত্র, হুকের সূত্র। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি ধ্রুবক, এবং এই বিকৃতি কিন্তু প্রযুক্ত বলে সমানুপাতিক হয়, ঠিক আছে? তাহলে এটা হুকের সূত্রটা, এটা পড়বে। নেক্সট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্ক হলো এটাকে ওয়াই, ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। ইয়ং গুণাঙ্ক হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রুবক। এই অনুপাতটা অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। দেখো বিকৃতির কোনো কিন্তু একক নেই, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য দুটো একক ক্যান্সেল হয়ে গিয়ে একটা সংখ্যা। আর পীড়নের একক কি? চাপের একক মতো। যেমন এসআই পদ্ধতিতে একক কী হবে? তাহলে এটা নিউটন পার মিটার স্কোয়ার, আর এটার কোনো একক নেই, কাজেই ইয়ং গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, চাপের এককের মধ্যে বা পীড়নের এককের মধ্যে। তাহলে ইয়ং গুণাঙ্ক হলো অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত। আমি এটাকে একটু ব্যাখ্যা করে বলছি। ইয়ং গুণাঙ্ক আমরা ধরো একটা তার,
তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মনে করো এ, এর উপর তুমি একটা এম ভরের বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, তাহলে এমজি বল কাজ করবে নিচের দিকে, এবং যার ফলে এই দৈর্ঘ্যটা মনে করো স্মল এল পরিমাণ বেড়ে গেছে। তাহলে ইয়ং গুণাঙ্ক অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? আমরা জানি বাহ্যিক বল এবং প্রত্যানয়ক বল বা প্রতিক্রিয়া বল সমান হয়, তাহলে এমজি বাই এ বল বাই ক্ষেত্রফল আর স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হচ্ছে আমার ওয়াই। তাহলে এমজি বাই ক্যাপিটাল এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এইবার আমরা কিছু কিছু জিনিস জানার চেষ্টা করি। আচ্ছা বলো তো, রাবার এবং ইস্পাত কোনটা বেশি স্থিতিস্থাপক? রাবার এবং ইস্পাতের মধ্যে আমাদের স্বাভাবিকভাবে মনে হয় রাবার এবং ইস্পাত এইটা কিন্তু বেশি স্থিতিস্থাপক, রাবার কিন্তু নয়। কারণ কি, একই পরিমাণ প্রসারণ ঘটানোর জন্য ইস্পাতের ক্ষেত্রে বেশি করে বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ অনেক বেশি বল লাগে, তার জন্য ইস্পাতের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান বেশি, অর্থাৎ ইস্পাত কিন্তু বেশি স্থিতিস্থাপক। রাবারটা কি, রাবার অল্প বলে প্রসারিত হয়, ওই যে যেখানে প্রসারণের প্রয়োজন হয় সেখানে কিন্তু আমরা রাবারটা ইউজ করি, বেশি প্রসারণের প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে মনে করো প্রসার্যতা, যেসব পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পরেও অনেক বেশি প্রসারিত হয় তাদের প্রসার্যতা বেশি। যেমন তামা, সোনা, এগুলো কিন্তু প্রসার্যতা অনেক বেশি লোহার তুলনায়। তামা, সোনা প্রসার্যতা, তামা, সোনা, এই জন্য কী হয়, এইগুলো দিয়ে আমরা বিভিন্ন গহনা তৈরি কাজে এগুলো বেশি করে ব্যবহার করা, ছিঁড়ে যায় না, লম্বায় অনেকটা বড় করা যায়, অর্থাৎ এগুলোকে অনেক বেশি প্রসারণ ঘটাতে পারে এবং এদের নমনীয়তাও অনেক বেশি হয়। ঠিক আছে, নমনীয়, সহজেই প্রসারিত করা যায়। আরেকটা হচ্ছে ভঙ্গুর, যাদের আমরা এইভাবে সহজেই ভেঙে যায়, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার ফলে খুব সহজেই ভেঙে যায়, তাকে বলা হয় ভঙ্গুর। যেমন কাঁচ কিন্তু ভঙ্গুর। তোমরা নিশ্চয়ই জানো, দেখবে একটা মাটিতে বা বিছানার উপর মনে করো একটা টিনের পাত রাখা, তার উপর দাঁড়াও, কিচ্ছু হবে না। কিন্তু একটা কাঁচের প্লেট যদি রাখা থাকে, তোমার পা চাপ দিলে কী হবে? ভেঙে যাবে। তাহলে কাঁচের প্লেট সামান্য একটু অসময় চাপ পড়লে কী হয়, যেহেতু এর স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেলেই ভেঙে যায়, ওই জন্য সামান্য অসময় চাপ পড়লে কী হয়? ভেঙে যায়। ওই জন্য কাঁচের কতগুলো প্লেট রাখা থাকলেও একটু অসময় চাপ পড়লে কিন্তু কয়েকটা ভেঙে যায়। এটা টিন বা প্লাস্টিকের ক্ষেত্রে এগুলো ঘটে না। তাহলে এই টার্মগুলো তোমরা জানবে। ঠিক আছে, নেক্সট আর্টটা জানার চেষ্টা করছি, এটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। স্প্রিংয়ের বল ধ্রুবক। দেখো, একটা স্প্রিংয়ের ক্ষেত্রে তোমরা জানো, স্প্রিংয়ের ক্ষেত্রে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, দেখা যায় এটা যত বল প্রয়োগ করছি এই বলের সমানুপাতের দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে অবশ্য, খুব বেশি বল প্রয়োগ করলে কিন্তু হবে। অর্থাৎ স্প্রিং, দেখতে পাচ্ছ স্প্রিং, আমি যে পরিমাণ বল প্রয়োগ করবো, ধরো যদি এর নিচে আমি 100 গ্রাম চাপাই, যতটা প্রসারিত হবে, 200 গ্রাম চাপলে তার দ্বিগুণ, 300 গ্রাম চাপলে তার 3 গুণ, অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে। যদি অনেক লম্বা করে তখন কিন্তু স্থায়ী বিকৃতি ঘটে, দেখো লম্বা হয়ে থেকে গেছে, তার মানে স্থায়ী বিকৃতি ঘটে গেছে। তাহলে এই স্প্রিংয়ের ক্ষেত্রে ধরো যদি এর উপর এফ বল প্রয়োগ করে, এই স্প্রিংটাতে আমি এফ বল প্রয়োগ করার ফলে এর এক্স পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে, তাহলে দেখানো যায় এফ ভ্যারিজ অ্যাজ এক্স অ্যান্ড এফ ইকুয়াল টু কে এক্স। এই কেটাকে বলা হচ্ছে বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু 1 হলে এফ ইকুয়াল টু কে, অর্থাৎ কোনো একটা স্প্রিংয়ের একক দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন ঘটানোর জন্য যে বল লাগে, অর্থাৎ একক দৈর্ঘ্যের প্রসারণ অবলিক সংকোচনের জন্য প্রয়োজনীয়
বল, এটাই হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। এবং তার একক কী হবে, কে এর একক হবে F/x, মানে হচ্ছে নিউটন পার মিটার। তাহলে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ধরনের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তুমি নিশ্চয়ই করতে পারবে। বল ইকুয়াল টু বল ধ্রুবক ইন্টু প্রসারণ বা সংকোচন। এই স্প্রিংয়ের এই বল ধ্রুবক বা স্প্রিংয়ের এই প্রসারণকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, স্প্রিং তোলা। সেখানে ওজন চাপিয়ে তার সমানুপাতে তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে। মনে করো একটা স্প্রিং এখানে চাপিয়ে দিলাম, এখানে একটা কাঁটা দিলাম, আর এখানে কতগুলো দাগ কেটে দিলাম, দাড়িপাল্লা, এখানে একটা ওজন চাপালে এটা প্রসারিত হলো, আবার ওজন চাপালে প্রসারিত হলো। তাহলে আমি এখানে যদি আমি মার্কিং করতে পারি ওজন অনুপাতে, তাহলে আমরা যে কোনো জিনিসকে মাপতে পারি। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপকতা আশা করি ক্লিয়ার হয়েছে। একটু বইগুলো পড়বে। ওকে, তাহলে বাই।